আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অর্থনীতি ক্লাসে। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ বাজার থেকে অস্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করব এবং দেখব কিভাবে সেটা নির্ণয় করতে হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এবং একচেটিয়া বাজারের ক্ষেত্রে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই পূর্ণ প্রতিযোগিতামূলক এবং একচেটিয়া বাজার বলতে আসলে কি বোঝায়। তো যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দ্রব্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা পরিলক্ষিত হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আর যে বাজারে একজন মাত্র বিক্রেতা একটি অবিকল্প পণ্য উৎপাদন ও বিক্রয় করেন তাকে বলা হয় একচেটিয়া বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে এবং তারা এক ধরনের দরদাম করার মাধ্যমে দ্রব্যের ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় করেন, যেটা আসলে খুব বেশি ফ্লাকচুয়েট করে না। আর একচেটিয়া বাজারের ক্ষেত্রে বিক্রেতা যেহেতু এককভাবে ওই দ্রব্যটা উৎপাদন করেন এবং তার আর কোনো প্রতিযোগী থাকে না ওই দ্রব্যটা বিক্রয়ের ক্ষেত্রে, এবং তার কাছাকাছি বিকল্প কোনো পণ্য ওইখানে যখন উৎপাদিত না হয় তখন দেখা যায় যে অসংখ্য ক্রেতা যদি থাকে ওই দ্রব্যের, তখন বিক্রেতার একটা আপার হ্যান্ড থাকে এবং উনি আসলে দ্রব্যের মূল্য এবং পরিমাণ নির্ণয় করে দেন, যেটা আসলে সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে, কারণ বিক্রেতা চাইলে তার দ্রব্যের দাম বাড়াতে বা কমাতে পারেন তার লাভ ক্ষতি অনুযায়ী। তো এবারে আমরা দেখি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের ভারসাম্য কী ধরনের হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দাম রেখা, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা অর্থাৎ পি, এআর এবং এমআর এরা ভূমি অক্ষের সমান্তরাল এবং এরা হচ্ছে একই রেখা, কারণ আমরা আগেই বলেছি যে এখানে প্রত্যেকটা দ্রব্যের দাম স্থির থাকে। তো গড় আয়ও এই কারণে স্থির থাকবে ওই দ্রব্যগুলো বিক্রয় করে, এবং প্রত্যেকটা অতিরিক্ত একক বিক্রয় করে যে আয়টা হবে অর্থাৎ প্রান্তিক আয় সেটাও কিন্তু গড় আয়ের সমান হবে। আর এমসি রেখাটা এরকম ইউ আকৃতির হয় বলেই আমরা জানি। তো আমরা যেহেতু জানি যে ফার্মের ভারসাম্য আসলে কিভাবে রক্ষিত হয় এবং সেটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করেছি, যদি আপনারা চান সেই ক্লাসটি দেখে আসতে পারেন। সেখানে আমরা বলেছি যে দুটি শর্ত থাকে ফার্মের ভারসাম্য স্থাপনের, একটা হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি হতে হবে এবং আরেকটি হচ্ছে ওই বিন্দুতে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হতে হবে, বা এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। তো আপনারা দেখুন যে এখানে বি বিন্দুটিতে আসলে দুটি শর্ত পালিত হচ্ছে, কাজে এটাই হচ্ছে আমার ভারসাম্য। এবং এখানে যেই পরিমাণটা রয়েছে এই ভারসাম্য বিন্দুতে অর্থাৎ কিউ, এই কিউটাই হচ্ছে আসলে আমার ভারসাম্য পরিমাণ, এবং এর উপরই এই ফার্মের আয়, ব্যয় এবং মুনাফা এগুলো সব কিছুই নির্ধারিত হবে। তো অস্বাভাবিক মুনাফা এটা নির্ণয় করার আগে আমরা একটু জেনে নেই যে মুনাফার সূত্রটা কি। তো মুনাফা বা প্রফিটকে আমরা পাই দিয়ে প্রকাশ করি, এবং মুনাফাটা আপনারা সবাই জানেন, মুনাফা হচ্ছে আয় আর ব্যয়ের পার্থক্য। অর্থাৎ আমার যে মোট আয় হচ্ছে বা টোটাল রেভিনিউ হচ্ছে, সেখান থেকে আমি যদি আমার মোট ব্যয় বা টোটাল কস্টকে বাদ দিই তাহলে যেটা পাই সেটাই হচ্ছে অস্বাভাবিক মুনাফা। যদি আমার মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে আমার এই মুনাফাটা পজিটিভ হবে বা অস্বাভাবিক মুনাফা হবে। তো আপনারা দেখুন এখানে আমি একটা এসি রেখাও এঁকেছি, এবং এসি রেখাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ইউ আকৃতির হয়। কেন হয় সেটা আমরা আগে থেকেই জানি, তৃতীয় অধ্যায়ে পড়েছি। এবং আসলে এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে আসলে এমসি রেখা এসি রেখাকে ছেদ করে উপরের দিকে ওঠে। তো আপনারা যখন এই গ্রাফটা আঁকবেন তখন এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করবেন, রেখার আকৃতি কেমন হয় এবং কোন রেখাটি কাকে কোথা থেকে ছেদ করে উপরের দিকে ওঠে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বি বিন্দুতে ভারসাম্য রক্ষিত হয়েছে এবং আমার ভারসাম্য পরিমাণটা কি 10 একক, এবং এই এককে আমরা আসলে দ্রব্যের আয় এবং ব্যয় নির্ণয় করব, যেখান থেকে আমরা আসলে মুনাফা কাউন্ট করব। তো দেখুন এই 10 এককের ক্ষেত্রে এটা যখন 10 একক, তখন আমার গড় আয়টা কত? গড় আয়টা রয়েছে এইখানে, অর্থাৎ এই যে ভারসাম্য পরিমাণ থেকে যে রেখাটি গিয়েছে এই রেখাটি এ আর রেখাকে এই বি বিন্দুতে ছেদ করেছে, এবং এ আর বা গড় আয়টা হচ্ছে আসলে আমার 100। তাহলে আমি বলতে পারি যে আমার এ আর বা গড় আয় হচ্ছে 100। আর দেখুন এই যে ভারসাম্যের পরিমাণটা এসি রেখাকে ছেদ করেছে এই বিন্দুতে, সি বিন্দুতে, এবং সি বিন্দুতে আমি দেখছি যে আমার ব্যয়টা বা কস্টটা হয় 80, অর্থাৎ আমার অ্যাভারেজ কস্ট বা গড় ব্যয়টা হচ্ছে
80। তো আমরা এখন যদি এখান থেকে টিআর এবং টিসি বের করতে চাই তাহলে কি হবে, টিআর সমান সমান এআর ইন্টু কিউ বা পি ইন্টু কিউ, যেটাই আমরা বলি না কেন একই কথা। তো আপনারা দেখুন যে এআর কে যে বিন্দুতে ছেদ করেছে পি কেও কিন্তু সেই বিন্দুতেই ছেদ করেছে, তাহলে পি সমান সমানও কিন্তু 100ই হবে। আর কেন টোটাল রেভিনিউ ইকুয়াল টু অ্যাভারেজ রেভিনিউ ইন্টু কিউ বা পি ইন্টু কিউ, কারণ আমরা যদি গড় আয়ের সাথে যতগুলো দ্রব্য বিক্রয় করা হয়েছে সেটাকে গুণ করি তাহলে কিন্তু আমরা মোট আয়টা পেয়ে যাই। তাহলে আমার গড় আয় হচ্ছে 100 এবং আমি কত একক বিক্রি করতে পেরেছি, এই যে এই ভারসাম্য 10 একক, তাহলে আমার মোট আয়টা হচ্ছে 1000। আবার টোটাল কস্ট বা মোট ব্যয়টা হচ্ছে একইভাবে গড় ব্যয় এর সাথে পরিমাণের গুণফল, তাহলে আমার গড় ব্যয়টা কত 80 এবং আমার পরিমাণটা হচ্ছে 10, তাহলে আমার মোট ব্যয় আসে 800। তাহলে আমার মুনাফাটা কত, এই যে টিআর মাইনাস টিসি বা টিআর হচ্ছে আমার 1000, টিসি হচ্ছে 800, তাহলে আমার মুনাফা আসে 200। এখন যেহেতু এই 200টা শূন্যর চেয়ে বেশি, কাজে এটাকেই আমরা বলি অস্বাভাবিক মুনাফা। যখনই পাই এর মান ধনাত্মক হবে এবং শূন্যর চেয়ে বেশি হবে তখনই আমরা সেটাকে বলি অস্বাভাবিক মুনাফা, এবং এখানে আমরা মুনাফার পরিমাণটা নির্ধারণ করতে পেরেছি 200। এবারে আমরা একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য বা এখান থেকে আমরা অস্বাভাবিক মুনাফাটা নির্ণয় করব। তো প্রথমে আমরা ফার্মের ভারসাম্য দেখে নেই। এখানে দাম রেখা এবং গড় আয় রেখা কিন্তু ডান দিকে নিম্নগামী হয়, আবার প্রান্তিক আয় রেখাও ডান দিকে নিম্নগামী হয়, তবে এখানে কিন্তু শুধুমাত্র দাম রেখা এবং গড় আয় রেখা একই থাকে, কিন্তু প্রান্তিক আয় রেখাটা আরও দ্রুত ডান দিকে নিম্নগামী হয়। আর এমসি রেখার আকৃতি একই থাকে এবং এখানেও ফার্মের ভারসাম্যের শর্তটা ওই একই থাকে, যেই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি হবে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। তো আপনারা খেয়াল রাখবেন যে সবসময় এমআর এবং এমসি যাতে যে জায়গায় ছেদ করবে সেটাই যাতে ফার্মের ভারসাম্য হয়, এই বিন্দুটি কিন্তু ফার্মের ভারসাম্য হবে না। তো এই যে বি বিন্দুতে ভারসাম্য রক্ষিত হয়েছে এবং এই কিউটা হচ্ছে আসলে আমার ভারসাম্য পরিমাণ, যেটার উপর নির্ভর করবে আমার আয়, ব্যয় এবং মুনাফা। তো এখানে আবার আমি মুনাফা নির্ধারণের জন্য একটা এসি রেখা নিয়ে এসেছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্যটা রক্ষিত হয়েছে এই বিন্দুতে, কারণ এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি এবং এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল। তো এই বি বিন্দুতে আমার ভারসাম্য পরিমাণ হচ্ছে 10 একক। এখন এই 10 এককটা যদি আমরা একটু হিসাব করে উপরের দিকে উঠতে থাকি তাহলে আমরা দেখি যে এরা এই 10 এককে এআর রেখা বা পি রেখাকে ছেদ করেছে ডি বিন্দুতে, এবং ডি বিন্দুতে আমার এই দামটা এসে দাঁড়ায় 100-তে। কাজেই আমার পি বা এআর হবে 100। আবার এই যে ভারসাম্য পরিমাণের দাগ বরাবর যদি আমি উপরের দিকে উঠতে থাকি তাহলে দেখি যে এটা এসি রেখাকে ছেদ করে সি বিন্দুতে, এবং সি বিন্দুতে আমার খরচটা বা ব্যয়টা আসে 80, কাজেই আমার এসি হচ্ছে 80 এবং আমার ভারসাম্য পরিমাণ হচ্ছে 10। তো আমরা যদি এখন টিআর নির্ণয় করতে যাই, টিআর হচ্ছে পি ইন্টু কিউ, পি হচ্ছে 100 এবং কিউ হচ্ছে 10, তাহলে আমার টিআর হচ্ছে 1000 এবং টিসি এসি ইন্টু কিউ, এসি হচ্ছে আমার 80 এবং আমার কিউ বা ভারসাম্য পরিমাণ হচ্ছে 10, তাহলে টিসি হবে 800। তো এখান থেকে যদি আমি প্রফিট বা মুনাফা বের করি, ওই যে আগের সূত্রটাই টিআর মাইনাস টিসি বা মোট আয় থেকে মোট ব্যয়কে বিয়োগ করলাম বা 1000, দেখুন টিআর হচ্ছে 1000 এবং টিসি হচ্ছে 800, তাহলে আমরা বিয়োগ করে দিলাম, তো এখান থেকে পাই আমরা 200। তো একইভাবে এই 200টা শূন্যর চেয়ে বড়, কাজে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একচেটিয়া বাজারে একটা অস্বাভাবিক মুনাফা
পরিলক্ষিত হচ্ছে। তো আশা করি আপনারা অস্বাভাবিক মুনাফাটা কিভাবে হিসাব করতে হয় সেটা বুঝতে পেরেছেন এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একচেটিয়া বাজার উভয় থেকেই আপনারা গ্রাফের সাহায্যে এই অস্বাভাবিক মুনাফাটা এখন হিসাব করতে পারবেন। যদি আমরা আরেকবার রিভিউ করে আসি তাহলে দেখতে পাই যে মুনাফার সূত্র হচ্ছে মোট আয় থেকে মোট ব্যয় বিয়োগ করা বা টিআর মাইনাস টিসি। যদি মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে মুনাফা বা পাই এটা শূন্যের চেয়ে বড় হয় এবং একটা অস্বাভাবিক মুনাফা দেখা দেয়। পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া উভয় বাজারেই ফার্মের ক্ষেত্রে ভারসাম্য হয়, যেখানে এমআর রেখা এবং এমসি রেখা ছেদ করে আর এমসি রেখার ঢাল এমআর রেখার ঢালের চেয়ে বেশি হয়। এবং সেভাবে যদি আমরা হিসাব করি, সেই ভারসাম্য পরিমাণে যদি আমরা হিসাব করি তাহলে যদি দেখি যে আমার এআর এসির চেয়ে বড় বা গড় আয় গড় ব্যয়ের চেয়ে বড়, তাহলেই আমরা মোটামুটি বুঝতে পারি যে সেখানে একটা অস্বাভাবিক মুনাফা রয়েছে, কারণ উভয় ক্ষেত্রে কিন্তু আমার মোট পরিমাণ বা ভারসাম্য পরিমাণটা একই থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অস্বাভাবিক মুনাফা হিসেব করা হয় এবং এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।